স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার রিপ্রোডাকশন ইন অর্গানিজম নিয়ে আলোচনা করেছিলাম। আগের দিন আমি তোমাদের টাইপস অফ রিপ্রোডাকশন অর্থাৎ জননের প্রকারভেদ পর্যন্ত বলেছিলাম। আজ আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে আলোচনা করব। আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে অযৌন জনন। অযৌন জনন। আচ্ছা, অযৌন জননে আমি তোমাদেরকে আগের দিন কী বলেছিলাম? এখানে কিন্তু ওয়ান প্যারেন্টাল, এটা কিন্তু ওয়ান প্যারেন্টাল অর্থাৎ একটি মাত্র জনিত্রজীবের প্রয়োজন, একটি জনিত্রজীব প্রয়োজন। আর কি বলেছিলাম দেখো। আচ্ছা, এই জনিত্রজীবটা কিন্তু দুইভাবে অযৌন জনন ঘটায়। একটা হতে পারে দেহকোষ বিভাজিত হয়ে, ওদের যে কোষ আছে দেহের, সেই কোষ বিভাজিত হয়ে, দেহকোষ বিভাজিত হয়ে। আর একটা কিভাবে হতে পারে? রেণু উৎপাদনের মাধ্যমে, রেণু উৎপাদনের মাধ্যমে। আচ্ছা, অযৌন জননের একক কি জানো? অযৌন জননের একক কিন্তু রেণু। রেণু হলো অযৌন জননের একক। তাহলে বললাম দুইভাবে জনিত্রজীব থেকে অপত্যজীব সৃষ্টি হতে পারে, একটা দেহকোষ বিভাজিত হয়ে, একটা হলো রেণু উৎপাদনের মাধ্যমে। আচ্ছা দেখো, খুব অল্প সময় কিন্তু জনিত্র দেহ থেকে অনেক অপত্য সৃষ্টি হয়। অপত্য, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জনিত্র থেকে বহু সংখ্যক অপত্য সৃষ্টি হয়। আর এই অপত্যগুলো হুবহু কার মতো হয়? জনিত্রজীবের মতো হয়। এই জন্য এদের বলা হয় ক্লোন। কি বলে এই অপত্যদের? ক্লোন বলা হয়। তাহলে বোঝা গেল, জনিত্রজীব থেকে খুব অল্প সময় যেহেতু অনেক অপত্য সৃষ্টি হয়, আর প্রত্যেকটা অপত্য কিন্তু একদম জনিত্রজীবের মতোই দেখতে, সেই জন্য ওদের বলা হয় ক্লোন। আচ্ছা, এখানে কিসের মাধ্যমে হয় বলো তো? জনিত্রজীব থেকে যখন অপত্য সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু সবসময় মাইটোসিস পদ্ধতিতে হবে, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে। এখানে মিওসিস একদম অনুপস্থিত, মিওসিস কিন্তু দেখা যায় না। আচ্ছা, মাইটোসিসকে আমরা কি বলি? সমবিভাজন বলি না? সমবিভাজন। আচ্ছা, মাইটোসিসকে সমবিভাজন বলি। দেখো, সমবিভাজনের মধ্যে হচ্ছে বলে অপত্যও কিন্তু একদম জনিত্রজীবের মতোই হয়। তাহলে তোমাদের অযৌন জনন সম্পর্কে এগুলো জানতে হবে। এখানটা আমি মুছছি। এবার আমাদেরকে কি জানতে হবে? অযৌন জননের যে প্রকারভেদগুলো আছে। আচ্ছা, আমি এখানে লিখছি। অযৌন জনন কিন্তু 6টা প্রকারের মাধ্যমে হয়, 6টা পদ্ধতির মাধ্যমে হয়। এই যে 6টা পদ্ধতি, সেই 6টা পদ্ধতি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি এটা তোমাদের ট্রিক বলি, সেটার সাহায্যে কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারবে। 6টা পদ্ধতির মাধ্যমে কিন্তু অযৌন জনন সম্পূর্ণ হয়। এই 6টা পদ্ধতির নাম তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, আমি একটা ট্রিক বলছি নামগুলো মনে রাখার জন্য। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, রকস্টার, বিএফ, জিএফ। রকস্টারকে আর এস বলছি। আচ্ছা দেখো, বি ফর কি? বার্ডিং। এফ ফর ফিশন। জি ফর গেমিউল ফর্মেশন। এর বাংলা মানেগুলো আমি এক্ষুনি বলবো তোমাদের। এফ ফর ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন। আর ফর রিজেনারেশন। আর এস ফর কি? স্পোরুলেশন। দেখো, বার্ডিং, বার্ডিং মানে কিন্তু কোরোকদগম, কোরোকদগম। ফিশন, বিভাজন। গেমিউল ফর্মেশন মানে গেমিউল গঠন, গেমিউল গঠন। তারপর দেখো ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডীভবন। রিজেনারেশন মানে পুনরুৎপাদন।
আর স্পোরুলেশন মানে রেণু উৎপাদন। তাহলে এই 6টা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অযৌন জনন সম্পন্ন হয়: বার্ডিং, ফিশন, গ্যামিউল ফর্মেশন, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন, স্পোরুলেশন। এবার আমি একটা করে পদ্ধতির নাম আমি বলছি। দেখো এখানটা মুছে দিচ্ছি আমি। তাহলে 1 নম্বরে আমি কি বললাম? বার্ডিং। দেখো বার্ডিংটা লিখছি, বার্ডিং। বার্ডিং কথার অর্থ কি বললাম? কোরকোদ্গম। দেখো বার্ডিং পদ্ধতিতে কি হয়, জনিত্র দেহ থেকে একটা কোরক বা বার্ড উৎপন্ন হয়। সেই বার্ডটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে অপত্যজীব সৃষ্টি করে। দেখো যে বার্ড, এই বার্ডকে কি বলা হয়? কোরক বলা হয়, কোরক। ঠিক আছে, তাহলে বার্ডিংয়ের ক্ষেত্রে কি হলো? একটা কোরক উৎপন্ন হলো, সেই কোরকটাই পরবর্তী ক্ষেত্রে কি হবে? অপত্যজীব সৃষ্টি করবে। দেখো বার্ডিংকে আমি কি বলতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল বহিস্থ যে কোরকোদ্গম, ঠিক আছে, সেটাকে আমি বলবো কি? এক্সটার্নাল বার্ডিং। আর একটা হচ্ছে ইন্টারনাল, অন্তস্থ কোরকোদ্গম। আর একটা যেটা তোমাদের পড়তে হবে, ইস্টের বার্ডিং। আগে আমি ওটা বলছি, ইস্টের বার্ডিং, ইস্টের কোরকোদ্গম। দেখো ইস্ট কি বলো তো? ইস্ট হলো একটা এককোষী ছত্রাক। এখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ভ্যাকুয়াল। ইস্ট কি করে? অসমানভাবে বিভাজিত হয়ে একটা কোরক উৎপন্ন করে। তারপর কি করে? নিউক্লিয়াসটাকে বিভাজন করে। নিউক্লিয়াসটা বিভাজন হয়, একটা নিউক্লিয়াস এখানে থাকলো, একটা নিউক্লিয়াস এই কোরকে চলে গেল। আর কি হয়? ভ্যাকুয়াল। একটু ছোট্ট করে ভ্যাকুয়াল তৈরি হলো। তারপর কি হয়? এটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়। মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই যে বার্ডটা, এটা কিন্তু একটা নতুন করে ইস্টের জন্ম দেবে। এটাই হলো ইস্টের কোরকোদ্গম। এবার দেখো যদি ইস্ট বারবার বার্ডিং করে তাহলে কি হবে? দেখো বারবার বার্ডিং করছে, বারবার। এটাকে আমি আরেকটু ভালো করে রাখছি। এই ইস্টে বারবার বার্ডিং করছে, এরকমভাবে অনেকগুলো খণ্ড তৈরি হচ্ছে। দেখো এটাকে দেখতে কার মতো লাগে? একটা প্রাণী আছে, তার নাম হচ্ছে টরুলা। টরুলা প্রাণীর মতো লাগে, সেই জন্য এই যে দশাটাকে বলা হয় টরুলা দশা। তাহলে এটা কি? যদি বারবার বার্ডিং করে অনেকটা টরুলা প্রাণীর মতো লাগে, সেই জন্য এই দশাটাকে বলা হয় টরুলা দশা। আর যে পদ্ধতিটা, সেটার নাম হলো কি? পদ্ধতিটাকে আমরা কি বলবো? টরুলেশন। টরুলেশন। তাহলে বোঝা গেল ইস্টের বার্ডিংটা। এবার আমি আসি এক্সটার্নাল বার্ডিং, অর্থাৎ বহিস্থ কোরকোদ্গম। বহিস্থ কোরকোদ্গম কাদের দেখা যায়? দেখো হাইড্রার বহিস্থ কোরকোদ্গম দেখা যায়। হাইড্রা, এর মুখগহ্বরকে ঘিরে কিন্তু অনেক কোর্সিকা থাকে। এগুলোকে কি বলা হয়? কোর্সিকা। দেখো হাইড্রার এইরকম জায়গা থেকে কিন্তু একটা বার্ড সৃষ্টি হয়। তারপর কি হবে? এই বার্ডের মুখগহ্বরকে ঘিরেও কিন্তু কিছুদিন পর কোর্সিকা সৃষ্টি হবে। তারপর পরবর্তী ক্ষেত্রে এটা কি হয়? হাইড্রার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন আরও একটা হাইড্রার জন্ম দেবে। এটাই হলো কিন্তু হাইড্রার বার্ডিং। বোঝা গেল? তাহলে এটা কি? হাইড্রা। তাহলে হাইড্রার বার্ডিংটা বোঝা গেল। এটা হচ্ছে এক্সটার্নাল। দেখো এটা কিন্তু জনিত্রজীবের বাইরের দিকে হচ্ছে, সেই জন্য একে বলবো আমরা বহিস্থ কোরকোদ্গম। এটা কার দেখা যায়? হাইড্রার দেখা যায়। এবার আমরা যাব কি? ইন্টারনালে। দেখো ইন্টারনাল বার্ডিংটা কি? এটা যেমন বাইরের দিকে সৃষ্টি হবে, এটা কিন্তু ভেতরের দিকে সৃষ্টি হবে। একটা স্পঞ্জ। দেখো স্পঞ্জকে যদি আমি সেকশন করে, স্পঞ্জকে যদি আমি এরকমভাবে কাটি, তাহলে কি দেখতে পাবে? দেখো এইরকম। এর এই দেহের ভেতরের দিকে কি হবে? একটা বার্ড সৃষ্টি হবে, যেটা কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট আর সিলিকন দ্বারা আবৃত থাকে। কেন? দেখো যখন আনফেভারেবল কন্ডিশন আসবে, অর্থাৎ প্রতিকূল পরিবেশ মানে যে পরিবেশটা ওদের পক্ষে সঠিক নয়, হয়তো টক্সিন প্রয়োগ হলো, তো কি হবে? স্পঞ্জটা মারা যাবে। তো ও কি করবে? ওরা যে বার্ডটাকে এমনভাবে সৃষ্টি করবে যাতে
এই টক্সিনের প্রভাবেও ওর কোনো ক্ষতি না হয়। পরবর্তী ক্ষেত্রে যখন প্রতিকূল পরিবেশ চলে গিয়ে অনুকূল পরিবেশ আসবে, তখন কিন্তু এই বার্ডটা থেকে নতুন একটা স্পঞ্জ জন্ম নেবে। এটাই হলো ইন্টারনাল বার্ডিং। এটা তাহলে কাদের দেখা যায়? স্পঞ্জের দেখা যায়, স্পঞ্জ। এবার আমরা তাহলে কী হলো, বার্ডিংটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা আসবো ফিশন। ফিশন মানে কি বললাম? বিভাজন। দেখো ফিশন, এই ফিশন কিন্তু দুই প্রকার। একটা হতে পারে কি বাইনারি ফিশন, আর একটা হচ্ছে মাল্টিপল, বহু বিভাজন। বাইনারি ফিশন মানে কি? বাইনারি মানে দ্বিবিভাজন, এটা মানে দ্বিবিভাজন। আর মাল্টিপল মানে বহু বিভাজন, বহু বিভাজন। দেখো আবার বাইনারি ফিশনকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল মানে সরল দ্বিবিভাজন, একটা হচ্ছে লংজিটিউডিনাল, লংজিটিউডিনাল অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। আর একটা হচ্ছে ট্রান্সভার্স, এটা মানে হচ্ছে অনুপ্রস্থ, অনুপ্রস্থ দ্বিবিভাজন। এবার আমি একটা একটা করে আসি। সিম্পল অর্থাৎ সরল, যেটা সরল দ্বিবিভাজন। দেখো সরল কাদের দেখা যায়? অ্যামিবার দেখা যায়। অ্যামিবা কি? নিউক্লিয়াস থাকে। আচ্ছা অ্যামিবা কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম, অর্থাৎ এতে কিন্তু একটাই সেল থাকে, ইউনিসেলুলার। আচ্ছা আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে যারা ইউনিসেলুলার অর্গানিজম হয় তারা কিন্তু ইমমর্টাল হয়, অর্থাৎ তারা কিন্তু কখনো মারা যায় না। আচ্ছা দেখো কেন? তাহলে এটা হচ্ছে কি ইউনিসেলুলার অর্গানিজম। এই কী করবে? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে দুটো অপত্য সৃষ্টি করবে। মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস, সমবিভাজন বলে মাইটোসিসকে। সে কী করলো? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তার নিউক্লিয়াসকে দুটো অপত্যের মাধ্যমে ভাগ করে দিল। নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম দুটোকেই কিন্তু দুটো অপত্যের মাধ্যমে ভাগ করে দিল। আচ্ছা এই দুটোকে কী বলা হয়? ডটার সেল। ডটার সেল, মাইটোসিস প্রক্রিয়ায় যে অপত্যগুলো সৃষ্টি হয় তা কিন্তু ডটার, যে সেল উৎপন্ন হয় দুটো তাকে কিন্তু আমরা ডটার সেল বলি। দেখো এইভাবে কী করলো? বাড়িয়ে চললো। সাইটোপ্লাজম নিউক্লিয়াস দুটো অপত্যের মাধ্যমে ভাগ করে দিল। আবার যখন এর মনে হবে যখন আমার বয়স হয়ে যাচ্ছে, তখন কি করবে? দেখো আবার কি করবে? দুটো অপত্য উৎপন্ন করবে। তাহার দুটো ডটার সেলের মধ্যে ওর যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সেটা কিন্তু ভাগ করে দেবে। ভাগ করে দিয়ে কী করবে? এই অপত্যের মাধ্যমে কিন্তু বেঁচে থাকবে। এইভাবে এদের কিন্তু চেন চলতেই থাকে। সেই জন্য বলা হয় ইউনিসেলুলার অর্গানিজমরা কখনো মারা যায় না। আচ্ছা একটা কথা বলো, ডটার সেল বলা হয় কেন? তো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই যে সেল উৎপন্ন হলো, কিন্তু আমরা ডটার সেল বলি। সন সেলও তো বলতে পারতাম, বলি না তো। কেন ডটার সেল বলি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা এবার আমি আসি লংজিটিউডিনাল। লংজিটিউডিনালটা মানে কি? অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য মানে কি? যখন দৈর্ঘ্য বরাবর বিভাজন ঘটবে তখন আমরা তাকে বলবো কিন্তু লংজিটিউডিনাল। দেখো ইউগ্লিনা, ইউগ্লিনা কি থাকে? ফ্লাজেলা থাকে ইউগ্লিনার। ইউগ্লিনার কীভাবে বিভাজন ঘটে? দেখো এরকম দৈর্ঘ্য বরাবর কিন্তু বিভাজনটা ঘটে। কি হয়? প্রথমে এদের যে ফ্লাজেলাটা আছে, আচ্ছা ফ্লাজেলা কি জানো? ফ্লাজেলা হলো ওদের গমনাঙ্গ, মানে ফ্লাজেলার সাহায্যে ওরা কিন্তু চলাফেরা করতে পারে। তাহলে দেখো প্রথমে ওদের ফ্লাজেলাটা বিভাজন ঘটবে, ফ্লাজেলার বিভাজন ঘটলো, তারপরে ওদের যে দেহ আছে সেটার বিভাজন ঘটবে। দুটো ফ্লাজেলা তৈরি হলো, তারপর এটা কি হবে? মাঝ বরাবর বিভাজিত হবে। তাহলে বোঝা গেল ইউগ্লিনা, এর নাম কি? ইউগ্লিনা। ইউগ্লিনার দেখা যায় অনুদৈর্ঘ্য বিভাজন। তাহলে অনুদৈর্ঘ্য বিভাজনটা বোঝা গেল। এবার আমি আসছি অনুপ্রস্থ বিভাজন। এটা কাদের দেখা যায়? অনুপ্রস্থ। এটা কিন্তু দেখা যায় প্যারামেসিয়ামের। প্যারামেসিয়াম এদের দেহের বাইরের দিকে কি থাকে? সিলিয়া থাকে, এর সাহায্যে এরা চলাফেরা করতে পারে, এটাই এদের গমনাঙ্গ। এদের কিন্তু দুটো নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে একটু বড়,
একে বলে মাইক্রো, আর একটা ছোট্ট, এটাকে বলে ম্যাক্রো। সরি, এটা ম্যাক্রো। এদের যে বড় নিউক্লিয়াস এটাকে বলে ম্যাক্রো। ম্যাক্রো মানে সবসময় বড়, আর মাইক্রো মানে ছোট, মাইক্রো। কী হয় তারপর এদের কী হয়, প্রথমে এই যে নিউক্লিয়াসটা দেখো বিভাজন ঘটে, নিউক্লিয়াসটার বিভাজন ঘটে দুদিকে চলে আসে। একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস, একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস। আর এদের বডির চারিদিকে সিলিয়াগুলো থাকে, সিলিয়া। তারপর কি হয়, এরা এইভাবে বিভাজিত হয়। বিভাজন হয়ে কী হয়, দুটো অপত্য প্যারামেশিয়াম তৈরি করে। আচ্ছা, প্যারামেশিয়াম, এটা প্যারামেশিয়াম। তাহলে অনুপ্রস্থটা বোঝা গেল। এবার আমরা আসবো কিন্তু মাল্টিপল বিভাজন, বহু বিভাজন। দেখো এগুলো আমি মুছছি। বহু বিভাজন মানে কি হয়, বারবার বহু বিভাজনটা কি, বহু বিভাজনে কিন্তু অনেকগুলো অপত্য সৃষ্টি হয় একেবারে। দেখো আমি কি বলেছিলাম, অ্যামিবা কি ইউনিসেলুলার, ওর মধ্যে কি একটা নিউক্লিয়াস থাকে। এবার যখন দেখো আনফেভারেবল কন্ডিশন হয়, অর্থাৎ প্রতিকূল পরিবেশ, তখন কি করে এরা এদের চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু তিনটে লেয়ার তৈরি করে। এই যে এটাকে বলছি সিস্ট, এটাকে বলা হয় সিস্ট। আর এই যে পদ্ধতি, এটার নামই কিন্তু এনসিস্টমেন্ট। তাহলে বোঝা গেল, যখন প্রতিকূল পরিবেশ হয় তাহলে তখন কি হয়, অ্যামিবা তার নিউক্লিয়াসের চারিদিকে তিনটে লেয়ার তৈরি করে। এই যে তিনটে লেয়ার সমেত যে অ্যামিবাটা, এটাকে আমরা বলবো সিস্ট। আর এই যে পদ্ধতিটা সেটা হচ্ছে এনসিস্টমেন্ট। তারপর কি হয়, এই নিউক্লিয়াসটা বারবার বিভাজন করে বহু নিউক্লিয়াস সৃষ্টি করে, অনেক নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তারপর যখন পরিবেশটা ঠিক হয়ে যায়, অনুকূল পরিবেশ যখন আসে, তখন এই সিস্টের যে প্রাচীরটা সেটা কিন্তু বিদীর্ণ হয়ে যায়, আর এই যে নিউক্লিয়াসগুলো এগুলো কিন্তু মুক্তি লাভ করে। প্রতিটা নিউক্লিয়াসকে কি বলে, সিউডোপোডীয় রেণু। তাহলে প্রতিটা নিউক্লিয়াসকে বলা হয় সিউডোপোডীয় রেণু। এই সিউডোপোডীয় রেণু কিন্তু জার্মিনেট করে একটা করে নতুন অপত্য সৃষ্টি করে, অপত্য অ্যামিবা সৃষ্টি করলো। তাহলে বোঝা গেল বহু বিভাজনটা। আর একভাবে হয়, এই যে এরই দেখো অ্যামিবারই কি হয়, আবার অনেক সময় এই যে সিস্ট গঠিত হয় না, এখানে নিউক্লিয়াসটাই কি হয়, বারবার বিভাজিত হয়ে সেই সিউডোপোডীয় রেণু সৃষ্টি করে। তারপরে এটা যখন মুক্তি লাভ করে, তখন এখান থেকেও কিন্তু নতুন করে একটা অপত্য সৃষ্টি হয়, অপত্য অ্যামিবা সৃষ্টি হয়। এটা হলো মাল্টিপল ফিশন। এবার তাহলে আমাদের ফিশনটা কমপ্লিট হলো। এবার আমরা আসি গেমিউল ফর্মেশন। খুব সহজ। গেমিউল ফর্মেশনটা কি দেখো। আচ্ছা, আমি তোমাদের এক্ষুনি কিন্তু বললাম ইন্টারনাল বার্ডিং কার দেখা যায় বললাম, স্পঞ্জের দেখা যায়। বার্ডিংয়ের ছবিটা আরেকবার আঁকি, তোমাদের নিশ্চয়ই মনে আছে ছবিটা, আমি আরেকবার এঁকে দেখাচ্ছি। যে এই জায়গাটাতে কি হয়, একটা বার্ড সৃষ্টি হয়। এই যে ইন্টারনাল বার্ডিং, এটাকে কিন্তু আমরা বলবো গেমিউল। স্পঞ্জের যে ইন্টারনাল বার্ড সৃষ্টি হলো, সেই বার্ডটার নামই হলো গেমিউল। আচ্ছা, গেমিউল আঁকি আমি একটা, এটা গেমিউল। এর বাইরের দিকে দেখো প্রোটেকশন লেয়ার। আর কি থাকে এদের, এখানে অনেক কোষ থাকে, এগুলোকে বলে আর্কিওসাইট। আর এখানটাকে কি বলে, মাইক্রোপাইল। আর এটাই হলো কিন্তু স্পঞ্জের গেমিউল। তাহলে বোঝা গেল, স্পঞ্জের যে ইন্টারনাল বার্ডিং, ওই বার্ডটাই কিন্তু হলো গেমিউল। তাহলে গেমিউলটা হয়ে গেল। এবার দেখো, এবার আসি আমরা ফ্র্যাগমেন্টেশন, মানে খণ্ডীভবন। ফ্র্যাগমেন্টেশনটা কি, খণ্ডীভবনটা কি,
যদি জনিত্র জীবটা কোনো কারণে খণ্ডিত হয় তাহলে প্রতিটা খণ্ড থেকে যদি আবার নতুন অপত্য সৃষ্টি হয় সেটাকেই বলা হবে, সেই পদ্ধতিটাকেই বলা হবে ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা, একটা প্রাণীর নাম বলছি আমি, স্পাইরোগাইরা। এটা হচ্ছে একটা অ্যালগি। দেখো, জলের চাপে বা কোনো কারণে ভাবছি, দেখো ভেবে দেখো, যদি এরকমভাবে স্পাইরোগাইরাটা কী হলো, দুটো খণ্ডে, তিনটে খণ্ডে বিভক্ত হয়ে গেল। এবার প্রতিটা খণ্ড থেকে কিন্তু নতুন করে আরেকটা স্পাইরোগাইরা আসবে, স্পাইরোগাইরা উৎপন্ন হবে। এই যে পদ্ধতি, একটা খণ্ড থেকে একটা নতুন অপত্য সৃষ্টি, এটার নামই হলো ফ্র্যাগমেন্টেশন। এটা তাহলে কার দেখা যায় বললাম? স্পাইরোগাইরা। আর রিক্সিয়ার দেখা যায়, আর কিছু কিছু প্রাণীও আছে, যেমন স্টারফিশের দেখা যায়, স্পঞ্জের দেখা যায়। হ্যাঁ, এগুলোর কিন্তু ফ্র্যাগমেন্টেশন দেখা যায়। আচ্ছা, তাহলে ফ্র্যাগমেন্টেশন হলো। এরপর আসছি আমরা রিজেনারেশন। রিজেনারেশন মানে হলো পুনরুৎপাদন, অর্থাৎ আবার সৃষ্টি হবে। দেখো, পুনরুৎপাদন ব্যাপারটা কি? জীবদেহের কোনো কাটা অংশ থেকে যদি আবার পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয় সেটাকেই আমরা কি বলবো? পুনরুৎপাদন। দেখো, এটা কিন্তু আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিপারেটিভ আর একটা হচ্ছে রেস্টোরেটিভ। তাহলে কি বললাম? রিপারেটিভ আর একটা হচ্ছে রেস্টোরেটিভ। রিপারেটিভটা কি? রিপারেটিভ মানে যদি কোনো ক্ষতিগ্রস্ত কলার আবার পুনর্গঠন হয় সেটাকে আমরা বলবো রিপারেটিভ। আচ্ছা, তোমরা সবাই টিকটিকি দেখেছো, যে টিকটিকি দেখবে যদি লেজে কোনো কারণে আঘাত লাগে না, টিকটিকি লেজটা কিন্তু খসে যায়। আবার কিছুদিন পর দেখবে ওই টিকটিকির যে কাটা অংশ ওখান থেকে কিন্তু নতুন করে লেজ গজাতে শুরু করেছে। তাহলে কি হলো? ক্ষতিগ্রস্ত যে কলা ওটা কিন্তু আবার পুনর্গঠন হতে শুরু করেছে। এটা হলো রিপারেটিভ। আর রেস্টোরেটিভে কী হচ্ছে? দেখো, রেস্টোরেটিভে কী হয়, এক্ষেত্রে কতগুলো খণ্ডিত দেহাংশ মিলে আবার নতুন করে অপত্য সৃষ্টি হয়। স্পঞ্জ মাল্টিসেলুলার, অনেক সেল থাকে, কিন্তু ওই সেলগুলো দিয়ে কিন্তু ওদের কোনো কলা গঠিত হয় না। যদি কোনো কারণে স্পঞ্জে আঘাত লাগে তাহলে কী হয়? সেলগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়, আবার কিছুক্ষণ পর কিন্তু ওই খণ্ডিত অংশ মিলে আবার স্পঞ্জ তৈরি করতে পারবে। এটাই হলো রেস্টোরেটিভ রিজেনারেশন। তাহলে রিজেনারেশন বোঝা গেল। এরপর আছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্পোরুলেশন মানে রেণু উৎপাদন। গুরুত্বপূর্ণ হলো রেণু উৎপাদন। এটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো। আর রেণু উৎপাদন জানার আগে আমার মনে হয় তোমাদের ছত্রাক সম্পর্কে কিছু জেনে নেওয়া দরকার, কারণ ছত্রাকে কিন্তু বেশিরভাগ রেণু উৎপন্ন হয় ছত্রাকের দেহে। তো আমি পরের ভিডিওতে তোমাদেরকে ছত্রাক আর স্পোরুলেশনটা এটা নিয়ে আলোচনা করবো আমরা। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের নোটের প্রয়োজন হয়, আমি আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।